হ্যালো এভরিওয়ান, তো আশা করছি সবারই পড়াশোনা ভালোই চলছে। তো দেখো, আজকে হচ্ছে যে টপিকটা নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে ক্লাস 9-এর ভৌতবিজ্ঞানের চ্যাপ্টার 3, যেটা হচ্ছে পদার্থ গঠন ও ধর্ম সম্বন্ধে। দেখো, তো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের চাপ সমান সমান কী লেখা যায়। চাপ সমান সমান লেখা যায় বল বাই ক্ষেত্রফল। তো সেটাকে হচ্ছে আমাদের গাণিতিক ভাষায় লিখলে পি ইকুয়াল টু এফ বাই এ। ঠিক আছে, পি হচ্ছে চাপ প্রেসার, আর এফ হচ্ছে বল, আর এ হচ্ছে এরিয়া মানে ক্ষেত্রফল। এবার 2 নম্বরের প্রশ্নটা যেটা আছে, দেখো ওই চ্যাপ্টারে যে চাপের এসআই এবং সিজিএস একক কী হয়। তো আমরা জানি যে চাপের এসআই একক হয়ে যায় নিউটন, এটার বলের হচ্ছে নিউটন, আর এরিয়ার কী হয়ে যাবে মিটার স্কোয়ার। তো এটাকে লেখে নিউটন পার মিটার স্কোয়ার, বা এটাকে লেখা হয় কি পাস্কাল। আর চাপের সিজিএস একক হয়ে যায় ডাইন পার সেমি স্কোয়ার। এবার দেখো, যেটা 3 নম্বরে প্রশ্ন আছে যে চাপের মাত্রাটি কী। তো চাপের মাত্রাটার জন্য হচ্ছে প্রথমে আমাকে বলের মাত্রা লাগবে, তারপরে হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা। তো এই এলটা যদি উপরে ওঠে তাহলে L-2 হবে, এখানে 1 আছে আর এখানে -2, মানে হয়ে যাবে -1। তো এটা আলটিমেট আমাদের দাঁড়ালো যেটা চাপের মাত্রা ml-1 t-2। এবার দেখো, যেটা 4 নম্বরের প্রশ্ন যে একটা তরল পদার্থ আছে, তার তরল পদার্থের মধ্যে একটা কোনো বস্তু এম বিন্দুতে আছে। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে তরলটা এই বিন্দুটার মধ্যে কতটা চাপ দেবে, তো সেটা হচ্ছে আলোচনা করা হয়েছে। দেখো যে এম বিন্দুতে তরলের জন্য চাপ কী হবে, চাপটা হয়ে যাবে পি সমান সমান এইচ ডিজি, যেখানে এ পি হচ্ছে চাপ, এইচ হচ্ছে কি আমাদের গভীরতা, ডি হচ্ছে ঘনত্ব মানে তরলটার ঘনত্ব কত, আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এটার মান যদি জানা থাকে তাহলে এই বিন্দুতে কতটা চাপ দেবে এই তরলটা, সেটা আর কি সহজে বের করা যায়। এবার দেখো, যেটা 3 নম্বরের প্রশ্ন আছে যে বায়ুমণ্ডলের চাপ মাপার যন্ত্রের নাম কি। তো বায়ুমণ্ডলের যেটা চাপ মাপা হয় সেই যন্ত্রটার নাম হচ্ছে 14 ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। 6 নম্বরের প্রশ্নটা আছে, দেখো যে সাইফন কি। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে সাইফন হলো এমন একটা ব্যবস্থা যার সাহায্যে বায়ুমণ্ডলীয় চাপকে কাজে লাগিয়ে নাড়াচাড়া না করে কোনো পাত্র থেকে তরলকে অপেক্ষাকৃত নিচু জায়গায় স্থানান্তরিত করা হয়। মানে সাইফনটা এমন একটা ব্যবস্থা যার সাহায্যে উপরে একটা মনে করো তরলের পাত্র আছে আর নিচে একটা তরলের পাত্র আছে, এখানকার তরলটাকে আমরা কোনো মেশিনের সাহায্যে ছাড়াই এখানে নিয়ে আসবো। সো সেটা হচ্ছে একটা পাইপের সাহায্যে সম্ভব হয়, এটাকেই বলে সাইফন ক্রিয়া। এবার দেখো, যেটা 7 নম্বরের প্রশ্ন আছে যে প্লবতা কী। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা সম্পূর্ণ ডুবালে ওই তরল বস্তুর উপর একটি ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করে, ওই বলকে হচ্ছে প্লবতা বলা হয়। তো এবার দেখো, যেটা 8 নম্বরের প্রশ্ন আছে যে আর্কিমিডিসের নীতিটি লেখো। তো এটা হয়ে যাচ্ছে যে কোনো বস্তুকে স্থির তরল বা গ্যাসে আংশিক বা পূর্ণ নিমজ্জিত করলে বস্তুর ওজনের আপাত হ্রাস হয়, এই হ্রাস বস্তু দ্বারা অপসারিত তরলের ওজনের সমান হয়। ঠিক আছে, তো এটাই হচ্ছে আর্কিমিডিসের নীতি। এবার দেখো, যেটা ঘনত্ব ও আপেক্ষিক ঘনত্ব আছে সেটা হচ্ছে 9 নম্বরের প্রশ্ন যে ঘনত্ব সমান সমান কী লেখা যায়। দেখো, ভর বাই আয়তন লেখা যায়। এবার দেখো, যেটা 10 নম্বরের প্রশ্ন আছে যে আপেক্ষিক ঘনত্ব সমান সমান কী লেখা যায়। তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে পদার্থের ঘনত্ব বাই 4 ডিগ্রি সি উষ্ণতায় হচ্ছে সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব। তো এটাকে হচ্ছে আপেক্ষিক ঘনত্ব। আপেক্ষিক ঘনত্ব দুটো সমজাতীয় রাশি, দেখো তার জন্য হচ্ছে আপেক্ষিক ঘনত্বের কোনো একক নেই। এবার দেখো, যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন পৃষ্ঠটান। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাতে এখান থেকে প্রশ্ন আসেই আসে। তো 11 নম্বর প্রশ্নটা কি হয়ে যাচ্ছে যে পৃষ্ঠটান কি। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে তরল তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা হ্রাস করতে চায়, তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের এই প্রবণতাকে পৃষ্ঠটান বলা হয়। মানে তরলটা যে আছে তার মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সর্বদা কী করতে চাবে, হ্রাস করতে চাবে। তো মানে তরলের মুক্ত পৃষ্ঠের ক্ষেত্রফল সংকোচনের এই প্রবণতাটাকে বলা আছে পৃষ্ঠটান। 12 নম্বরের প্রশ্ন দেখো যে পৃষ্ঠটানের উপর বিভিন্ন বিষয়ের প্রভাব, মানে পৃষ্ঠটান কোন কোন বিষয়ের উপর কীভাবে প্রভাব বিস্তার করে। তো প্রথমটা দেখো যে তাপমাত্রার সঙ্গে পৃষ্ঠটানের কী সম্পর্ক বলা আছে। দেখো যে ব্যস্ত সম্পর্ক। এর মানে হচ্ছে যদি তাপমাত্রাটা বাড়ে তাহলে তরলের পৃষ্ঠটানটা কমে যাবে, আর তাপমাত্রা কমলে পৃষ্ঠটান বেড়ে যাবে। এবার হচ্ছে দূষণ বলতে যে জলে হচ্ছে তেল জাতীয় চর্বি মিশে থাকলে পৃষ্ঠটান হ্রাস পায়। এবার দেখো, যেটা 13 নম্বরের প্রশ্ন আছে যে সান্দ্রতা কী। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে ধর্মের জন্য প্রবাহী তার পাশাপাশি দুটো স্তরের আপেক্ষিক বেগ হ্রাস করতে চায় তাকে হচ্ছে সান্দ্রতা বলে। এবার দেখো, যেটা 14 নম্বরের প্রশ্ন আছে যে ধারারেখ প্রবাহ কী। তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে
প্রবাহের বেগের মান ও অভিমুখ সবসময় অপরিবর্তিত থাকলে তাকে ধারারেখ বা শান্ত প্রবাহ বলে। এবার 15 নম্বরের প্রশ্ন যে অশান্ত প্রবাহ কী, তো এটা হয়ে যাচ্ছে প্রবাহের বেগের মান ও অভিমুখ এলোমেলোভাবে পরিবর্তিত হলে তাকে অশান্ত প্রবাহ বলে। 16 নম্বরের প্রশ্নটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে প্রান্তীয় বেগ কী, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে মুহূর্তে লব্ধি বল শূন্য হয় বস্তুর ত্বরণও শূন্য হয় সেই সময়টা, ঠিক আছে। এরপর বস্তু হচ্ছে সমবেগে পড়তে থাকে, এই বেগকে প্রান্তীয় বেগ বলা হয়। মানে যখন একটা বস্তুর উপর লব্ধি বলটা শূন্য হয়ে যাবে তখন বস্তুর ত্বরণটাও শূন্য হয়ে যায়, এরপর বস্তুটা হচ্ছে সমবেগে পড়তে থাকে, এই বেগকে হচ্ছে প্রান্তীয় বেগ বলা হয়। এবার দেখো যে টপিকটা হচ্ছে বার্নৌলির নীতি। তো 17 নম্বরের প্রশ্ন যে বার্নৌলির নীতিটা লেখো, তো এটা হয়ে যাচ্ছে আদর্শ প্রবাহী ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ধারারেখা যে কোনো বিন্দুতে প্রতি একক আয়তনে প্রবাহের গতিশক্তি, স্থিতিশক্তি ও চাপ শক্তির সমষ্টি ধ্রুবক হয়, একটা মানে ফিক্সড হবে, ঠিক আছে। আর এটাকে হচ্ছে গাণিতিক ভাষায় লেখা আছে হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি ইকুয়াল টু হচ্ছে ধ্রুবক। 18 নম্বর প্রশ্নটা দেখো যে বার্নৌলির নীতির প্রয়োগ লেখো, তো এটা হচ্ছে জল, পারফিউম, কীটনাশক ইত্যাদি স্প্রে করার কাজে এই নীতিটা হচ্ছে প্রয়োগ করা হয়। বার্নৌলির নীতিটা যে আছে এইসব ক্ষেত্রে স্প্রে মানে এইসব জিনিসের ক্ষেত্রে আর কি প্রয়োগ করা হয়। এবার দেখো যে টপিকটা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে স্থিতিস্থাপকতা। তো 19 নম্বরের প্রশ্নটা হচ্ছে দেখো যে স্থিতিস্থাপকতা কী, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে যে ধর্মের ফলে কোনো বস্তু বাহ্যিক প্রতিমিত বলের ক্রিয়া সেটি আকার, আয়তন বা উভয়ের পরিবর্তনের প্রচেষ্টাকে বাধা দেয় এবং বাহ্যিক বল অপসারিত হলে পূর্বের আকার ও আয়তন ফিরে পায় তাকে হচ্ছে স্থিতিস্থাপকতা বলে। এবার দেখো যেটা 20 নম্বরের প্রশ্ন আছে যে উষ্ণতা বাড়লে ধাতুর স্থিতিস্থাপকতার কী পরিবর্তন হয়, তো এটার অ্যান্সারটা হয়ে যাচ্ছে বেশিরভাগ ধাতুরই হ্রাস পায়, আবার উষ্ণতা বৃদ্ধিতে ইনভার নামে যে একটা ধাতু আছে তার স্থিতিস্থাপকতার কোনো পরিবর্তন হয় না আর কি বললেই চলে। এবার দেখো যেটা 21 নম্বরের প্রশ্ন যে বিকৃতি সমান সমান কী লেখা যায়, তো এটা হচ্ছে বস্তুর দৈর্ঘ্য, আকার বা আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই হচ্ছে বস্তুর প্রাথমিক দৈর্ঘ্য কমা দিয়ে আকার বা আয়তন যে কোনো একটা আর কি, এটাকে এটা দিয়ে ডিভাইড করলে হচ্ছে বিকৃতি পাওয়া যাবে। বিকৃতির কোনো মাত্রা ও একক নেই। এবার হচ্ছে দেখো যেটা 22 নম্বরের প্রশ্ন পীড়ন। পীড়ন হচ্ছে প্রযুক্ত বল বা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এটাকে বলা হয় পীড়ন। 23 নম্বরের প্রশ্ন যে পীড়নের একক কী, তো সিজিএস একক হয়ে যাচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার আর এসআই একক হয়ে যাচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। 24 নম্বরে যে প্রশ্নটা আছে যে পীড়নের মাত্রাটা কি, এটা হচ্ছে ml1 ml-1 t-2। এবার দেখো 25 নম্বরের প্রশ্নটা ইম্পর্টেন্ট যে হুকের সূত্রটি লেখো, তো এটা হচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক হয়। মানে স্থিতিস্থাপক সীমার মধ্যে যখন আমরা কি বলতে পারি যে পীড়ন আর বিকৃতি এরা পরস্পর সমানুপাতিক, তো এটাকে বলা হচ্ছে হুকের সূত্র। অর্থাৎভাবে লেখা আছে দেখো যে পীড়ন সমানুপাতিক বিকৃতি। এবার দেখো যেটা 26 নম্বরের প্রশ্ন যে ইয়ং গুণাঙ্ক কী, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে স্থিতিস্থাপক সীমার মধ্যে অনুদৈর্ঘ্য পীড়ন ও অনুদৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে ইয়ং গুণাঙ্ক বলা হয়। এবার দেখো ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান কী লেখা যায়, ইয়ং গুণাঙ্ক ওয়াই সমান সমান লেখা যায় অনুদৈর্ঘ্য পীড়ন বাই অনুদৈর্ঘ্য বিকৃতি, এটা হচ্ছে এফ বাই এ আই বাই এল, এটা যদি এলটা উপরে উঠে যাবে মানে এফ এল বাই এ এল। তো এবার 27 নম্বরের প্রশ্নটা দেখো যে ইয়ং গুণাঙ্কের সিজিএস ও এসআই একক কী, তো সিজিএস একক হয়ে যাচ্ছে ডাইন পার সেমি স্কোয়ার আর এসআই একক হয়ে যাচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার। এবার 28 নম্বরের প্রশ্নটা দেখো ইম্পর্টেন্ট আছে যে স্প্রিংয়ের বল ধ্রুবক কী, তো এটা অ্যান্সারটা হয়ে যাচ্ছে স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বলকে স্প্রিংয়ের বল ধ্রুবক বলা হয়। মানে একটা স্প্রিং আছে ধরে নাও 5 সেন্টিমিটারের স্প্রিং, ঠিক আছে, এটাকে টেনে আমরা যদি 6 সেন্টিমিটার করি তার মানে একক দৈর্ঘ্য বৃদ্ধি পেল, এই যে একক দৈর্ঘ্য বৃদ্ধি পেল এই বৃদ্ধির যে সেটাকে কি বলা হয় স্প্রিংয়ের বল ধ্রুবক। তো দেখো সেটাই বলা আছে যে স্প্রিংয়ের একক দৈর্ঘ্য বৃদ্ধির জন্য প্রয়োজনীয় বলকে, আচ্ছা মানে 5 সেন্টিমিটার ছিল, আমি সেই স্প্রিংটাকে টেনে 6 সেন্টিমিটার করে দিলাম ধরে নাও, ঠিক আছে, তাহলে এই যে আমার যতটা শক্তি লাগলো সেটাকে কি বলা হয় স্প্রিংয়ের বল ধ্রুবক। এবার দেখো যেটা 29 নম্বরের প্রশ্ন আছে যে স্প্রিংয়ের বল ধ্রুবকের গাণিতিক রূপটি লেখো, তো এটা আমরা লেখা যায় এটা হচ্ছে কে সমান সমান এফ বাই এক্স, ঠিক আছে, যেখানে প্রত্যেকটার মানে আছে যে এফ মানে কি, এফ মানে হচ্ছে ফোর্স বল, এক্স মানে কি দৈর্ঘ্য বৃদ্ধি, আর কে মানে কি, কে মানে দেখো বলা আছে যে স্প্রিংয়ের বল ধ্রুবক। আর এটাকে আরেকটাভাবে লেখা যায় এফ মানে কি এমজি আর এক্স হচ্ছে x2 -
x1, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের টপিক। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।